নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে, নেতারা ছুটে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। একই সঙ্গে আসার পাশাপাশি 12 তারিখের নির্বাচন নিয়ে আশঙ্কারও একটা প্রসঙ্গ ইতিমধ্যে চলে এসেছে। সেই কথারই প্রতিফলন দেখা গেল গতকাল কূটনীতিকদের বক্তব্যের মধ্যে। আমরা এ নিয়ে কথা বলবো চর্চার সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো যেটা বলছিলাম যে গতকাল কূটনীতিকদের যে বৈঠকটি হয়েছে বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদের যে ব্রিফ করা হয়েছে, তার মধ্যে 41টি মিশন এবং 11টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ঢাকার একটি হোটেলে। তাদের মধ্যে 4 জন প্রশ্ন করেছেন। এই প্রশ্নের জবাব কি হয়েছে সেটা জানি না, কিন্তু প্রশ্নগুলো যেহেতু আমরা জানতে পেরেছি সেজন্য প্রশ্নের বিষয়ে যে বিষয়টি মুখ্য ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে বা নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে, যদি কোনো গোলমাল হয় কিভাবে সেটাকে সামাল দেওয়া যাবে। এর মধ্যে নারী প্রার্থীর বিষয়টিও এসেছে। তো এই বিষয়ে আপনি কি? 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার পাশাপাশি বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরাও কিন্তু তাদের উৎসাহ, উদ্দীপনা এবং এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারা নিয়মিতই প্রধান 2 দল বিএনপি ও জামাত ইসলামের নেতাদের সাথে দেখা করছেন। একই সঙ্গে সরকারের প্রধানের সঙ্গেও দেখা করে তারা তাদের আশাবাদের কথা বলছেন এবং পরিস্থিতি কীরকম হবে এটা জানতে চেয়েছেন। সর্বশেষ যেটি নির্বাচন কমিশনের সঙ্গে আপনি বললেন যে শুধু বিদেশি কূটনীতিক নয়, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরাও দেখা করেছেন। অর্থাৎ বাংলাদেশে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ আছে, আবার একই সঙ্গে উদ্বেগও আছে। উদ্বেগটা মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এই উদ্বেগ যে শুধু বিদেশিরা করছেন তা নয়, বাংলাদেশের মানুষও প্রতিদিনই আমরা সংবাদ মাধ্যমে দেখি যে ঘটনা অঘটনের পাশাপাশি এক ধরনের মানুষের মধ্যে উৎকণ্ঠা আছে। এই উৎকণ্ঠার কারণটা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা স্বাভাবিক হওয়ার কথা ছিল সেটি স্বাভাবিক করতে পারেনি সরকার। সেখানে যদি বলি যে কূটনীতিকরা নির্বাচন সম্পর্কে নানা প্রশ্ন করলেও, মানে নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলেও তারা কিন্তু এই পথে যাননি যে এবারে নির্বাচনে কোন দল আসছে বা কোন দল গেল বা না গেল, এই প্রসঙ্গে কিন্তু তাদের কোনো প্রশ্ন ছিল না। এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যেই, অর্থাৎ জেনেভা কনভেনশন অনুযায়ী বা ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকরা কতটা মানে এমন কিছু বলবেন না যেটি ওই দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হয়। এবারে নির্বাচনটি হচ্ছে বেশিরভাগ দলই অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগকেই নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করায় তারা অংশ নিতে পারছে না। 24 সালের নির্বাচনে কিন্তু তৎকালীন যে বিরোধী দল বিএনপি, জামাত ইসলামী সহ অনেক দলই অংশ নেয়নি। সে সময়ে কিন্তু কূটনীতিকরা নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করেছে, আলোচনা করেছে এবং এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না অন্তর্ভুক্তিমূলক নয় এই প্রশ্ন তোলেননি। এটি হচ্ছে তাদের শিষ্টাচারের কারণেই। কিন্তু যে বিষয়টি তারা উদ্বেগ প্রকাশ করেছে যে বিষয়টিতে, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, অর্থাৎ ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন কিনা। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পারবেন, আইনশৃঙ্খলা আমাদের প্রস্তুতি খুব সুন্দর, কোনো রকম ঘাটতি নেই। কিন্তু আমরা তো বাস্তবে দেখি যে অনেক ক্ষেত্রেই ঘাটতি আছে। পোস্টাল ব্যালটে আমরা ঘাটতি দেখলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করি। প্রতিদিনই কোথাও না কোথাও অঘটন ঘটছে। এটি কূটনীতিকদের প্রশ্নেও কিন্তু সেই বিষয়টি উঠে এসেছে। সেই বিষয়টি যদি বলি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তাদের যে উদ্বেগ, সেই উদ্বেগ উৎকণ্ঠা যেমন আছে, সেটা দেখার জন্য কিন্তু যে ভোটের দিন বাংলাদেশ সংবাদ সংস্থা বা সরকারি বার্তা সংস্থা যেটা বাসস, তারা একটি সংবাদ প্রকাশ করেছে যে ভোটের দিন 55,000 দেশি পর্যবেক্ষক এবং 500-র মতো বিদেশি পর্যবেক্ষক থাকবেন। কিন্তু এইখানে জাতিসংঘ আবার
এই নির্বাচনে কিন্তু কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না কেন? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে কাজটি করলেন, জাতিসংঘের সহায়তায় জাতিসংঘ মানবাধিকার কমিশনকে আমন্ত্রণ জানালেন, এখানে কি কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে তদন্ত করতে বললেন, তারা তদন্ত করলেন এবং রিপোর্টও দিলেন, বিস্তারিত রিপোর্ট দিলেন। কিন্তু এবারে নির্বাচনে কেন তারা আমন্ত্রণ জানালেন না, অথবা আমন্ত্রণ জানালেও তারা যে আসতে আগ্রহ প্রকাশ করলেন না, এটি একটি প্রশ্ন থেকেই যায়। কারণ জাতিসংঘ এখনও যতটা কার্যকর হোক বা না হোক, জাতিসংঘ একটা সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সব দেশেরই তার প্রতি একটা আস্থা আছে, আস্থার সম্পর্ক আছে। এবং যে কারণে আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনকে এখানে ডেকেছিলাম তদন্ত করার জন্যে। তো যে এই গণ অভ্যুত্থানের পর যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে যাতে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়, আর সেই ব্যবস্থা করার বা সেই উদ্যোগ নেওয়ার সরকারের উচিত ছিল। জানি না আমরা সরকার কতটা উদ্যোগ নিয়েছে, কিন্তু জাতিসংঘ থেকে বলা হয়েছে যে যেহেতু তাদের জাতীয় নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ এর কারো অনুমোদন নেই, মানে কোথাও পর্যবেক্ষণ পাঠাতে অনুমোদন প্রয়োজন, সেই অনুমোদন না থাকায় তারা পর্যবেক্ষণ পাঠাতে পারছে না। এখন আমরা কিন্তু 2024 সালের নির্বাচনে বলেছি, তার আগের নির্বাচনেও বলেছি যে জাতিসংঘ যেহেতু পর্যবেক্ষণ পাঠাচ্ছে না, অর্থাৎ তাদের এই নির্বাচনের ব্যাপারে আগ্রহ নেই। এখন আমরা কি বলবো? এই প্রশ্নটি কিন্তু নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমরাও রাখতে পারি। হ্যাঁ, তো জাতিসংঘের মতো ঠিক এবার কিন্তু আমরা অনেকদিন পরে দেখছি যে আমরা সব সময় দেখেছি যে নির্বাচনের সময় সার্কের একটা পর্যবেক্ষক দল সব সময় থাকে, সার্কের পর্যবেক্ষক দল থাকে, বা সার্কভুক্ত দেশগুলোর সেখানে ভারত, পাকিস্তান সব দেশের কম বেশি পর্যবেক্ষক সেখানে থাকেন। কিন্তু এবার সার্ক নিয়েও কথা নেই, বা ভারত, পাকিস্তান এদের প্রতিক্রিয়া কি ধরনের? দুই ধরনের। সার্ক তো এখন কার্যকর প্রতিষ্ঠান নেই, মানে সার্ক যে এভাবে সার্ক অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো নিয়ে পর্যবেক্ষক পাঠাবে, এটি সরকারি বেসরকারি কোনো সংস্থারই উদ্যোগ নেই। সুতরাং সার্ক আর কার্যকর নেই এটি। কিন্তু রাষ্ট্রগুলো তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত, নেপাল, ভুটান এবং আরেকটু দূরবর্তী যে পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদেরও নিশ্চয়ই আগ্রহ আছে। দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসাবে এক হচ্ছে পর্যবেক্ষণ দুইভাবে হয়। এখানে যে তাদের প্রতিনিধি আছে তারাও পর্যবেক্ষণ করে, হাই কমিশন বা এই মিশনগুলোতে যারা থাকেন তারাও কিন্তু এক ধরনের পর্যবেক্ষণ করেন। কিন্তু যদি ওই সংশ্লিষ্ট রাষ্ট্র গুরুত্ব দেয়, তখন তারা আলাদা পর্যবেক্ষণ পাঠায়। আপনি বলছিলেন যে এবারে নির্বাচন সম্পর্কে ভারত ও পাকিস্তানের আগ্রহটা কেমন এবং তাদের প্রতিক্রিয়া কেমন। আমরা ভারতের কূটনীতিকদের, মানে সাবেক এখানে যারা অতীতে হাই কমিশনার হিসেবে কাজ করেছেন, তাদের মন্তব্য আমরা দেখেছি। কিন্তু পাকিস্তানের এরকম কারো সরকারি পর্যায়ের কারো মন্তব্য দেখিনি। সেখানকার সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে রিপোর্ট করছে এবং এই রাজনৈতিক গতিবিধি লক্ষ্য করছে। কিন্তু এটার একটি ভারতের যেটা প্রতিক্রিয়া আমরা দেখলাম, তারা যেমন ভারতের সাবেক এখানে কমিশনার, এখানে হাই কমিশনার ছিলেন শ্রীংলা, তিনি মন্তব্য করেছেন যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি জয়ী হবে, আর যদি সুষ্ঠু না হয় তাহলে সেটি অন্য জামাত ইসলামী বা অন্য দল জিততে পারে। এখন একজন কূটনীতিক এটা কি তার পর্যবেক্ষণ বললেন, না এটি তার মনোবাসনার কথা প্রকাশ করলেন? এটি নিয়ে কিন্তু এখানে বেশ বিতর্ক হয়েছে। অনেকে এটাকে হস্তক্ষেপ বলেও মনে করেন। কিন্তু একই সঙ্গে এটি যদি হস্তক্ষেপ হয়ে থাকে, তাহলে মার্কিন কূটনীতিকের বরাতে যে রিপোর্ট ওয়াশিংটন পোস্ট করেছে, সেখানে বলা হয়েছে যে এই নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র চায় জামাতে ইসলামের সঙ্গে বন্ধুত্ব। তা এক পক্ষ বন্ধুত্ব চায়, আর এক পক্ষ বলেছে অমুক দল জিততে পারে, অমুক দল জিততে পারবে না। তো দুটোর মধ্যেই কিন্তু এক ধরনের তাদের আকাঙ্ক্ষা যেমন ব্যক্ত হয়েছে, আবার তারা কি চায় এবং তারা কোনটায় তারা খুশি হবে সেটাও কিন্তু স্পষ্ট। হ্যাঁ, কিন্তু আমরা যে কথায় কথায় বলি যে আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা নির্বাচন হোক বা অন্য যে কোনো বিষয়ে, যে বাইরের হস্তক্ষেপ বা আমাদের এই যে বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা যে বিভিন্ন এতে নাক গলান,
তো এই যে কূটনীতিকদের অতি সক্রিয়তা, তারা বিভিন্ন প্রতিদিনই আপনি যেটা শুরুতে বলছিলেন যে বড় বড় দলের যে প্রধানদের সঙ্গে দেখা করছেন, সরকার প্রধানের সঙ্গে দেখা করছেন, তো এইটা কি এখন আমরা কিভাবে মানে ব্যাখ্যা সরকার করব? প্রধানের সাথে দেখা করা তো সেটি মানে তারা করতেই পারেন, কারণ একটা দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয় আছে। সরকারের সাথে অনেক প্রকল্প যুক্ত, মানে সরকারি অনেক প্রকল্পের সঙ্গে তারা ওই সব দেশ বা সংস্থা জড়িত, আর সে কারণে তারা সংশ্লিষ্ট ব্যক্তি বা পদাধিকারীর সাথে কথা বলবেনই। এখন রাজনৈতিক দলের সাথে তাদের এই সাক্ষাৎ নিয়ে তো জনমনে এক ধরনের প্রশ্ন যে তারাও কি ভাবছে যে অমুক দল ক্ষমতায় আসবে বা অমুক দল মানে ক্ষমতায় না আসলেও বিরোধী দলে থাকবে। এরকমই আমরা দুটি দলের সঙ্গেই আমরা দেখছি যে বিদেশি প্রতিনিধিরা দেখা করছেন, অন্য কোনো দলের সঙ্গে কিন্তু দলের নেতাদের সঙ্গে দেখা করছেন না। তাতে তারাও একটা ইঙ্গিত দিচ্ছেন, এবং এই ইঙ্গিত তো আমাদের দেশের জনগণের মধ্যেও কিন্তু এর প্রভাব থাকবে। আর সুতরাং তফসিল ঘোষণার পর আসলেই কারো কোনো দলের নেতার সাথে দেখা করা উচিত কিনা বিদেশি কূটনীতিকদের, সেই প্রশ্নটা কিন্তু আসবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কূটনীতিকদের এই তৎপরতা সম্পর্কে চর্চার সম্পাদকের মন্তব্য শুনলেন। আমরা জানতে চাই আপনার মন্তব্য করতে আপনি চর্চার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মন্তব্য বিভাগে গিয়ে আপনার কথাটি লিখে ফেলুন।